যে বিএমপির মধ্যে আগে যারা খাইতে পারতো না, বনবাজারে ঘুমাইতো, তাদের মধ্যে থেকে কত শতাংশের ছেলে মেয়ে এখন ইংলিশ মিডিয়ামে পড়ে, এটা একটু খুঁজে বের করা যায় কি? বাপ মা হচ্ছে লেখাপড়া জানে না, কিন্তু কয়টা টাকা হয়ে গেছে, এলিটের সাথে মিশতে হবে, এই জন্য ছেলে মেয়েরা আবার পড়া ইংলিশ মিডিয়ামে। এরকম দরিদ্র পলিটিশিয়ান পরবর্তীতে বড়লোক হয়েছে, এটা বাংলাদেশে খুবই নর্মাল একটা সিন। যে আমি মুক্ত চিন্তার স্বাধীনতা চাই, যখন কেউ ভিন্ন চিন্তা করে তাকে কেন তুমি দোষারোপ করছো, তাকে কেন কনজাস্টেড করার চেষ্টা করছো? সোসাইটিতে এইটা তাদের মধ্যে একটা বড় ধরনের প্রবলেম। তারা সবচেয়ে বড় গুপ্ত রাজনৈতিক চর্চাটা এখানে করে। আদর্শিক জায়গা থেকে ইসলামকে হিট করার জন্য সব ওয়েপন্স তারা ব্যবহার করে। হিন্দুদের ব্যাপারে কোনো কথা তারা বলবে না, খ্রিস্টানদের ব্যাপারে কোনো কথা বলবে না, জায়নিজমদের ব্যাপারে তাদের কোনো কথা নাই। ঘুরে ফিরে আমরা সেকুলার মানে হচ্ছে এন্টি ইসলাম, এটাই হচ্ছে তাদের দর্শন। তো সেই জায়গায় ওয়ার্ল্ডের এই এরপর আবার ইংলিশ মিডিয়াম আছে। বাংলাদেশের মধ্যে থেকে ইংলিশ মিডিয়াম হচ্ছে বাংলাদেশের কোনো কৃষ্টি, কালচার, সোশ্যাল স্ট্রাকচার, ইকোনমিক সিস্টেম, পলিটিক্যাল সিস্টেম কিচ্ছু শিখায় না। বাংলাদেশের বাইরে গিয়ে আলাদা একটা কালচারাল সিস্টেমকে অ্যাডাপ্ট করে তৈরি করেছে ব্রিটিশ ভলিউমে, ব্রিটিশদের কারুকার্যে এক ধরনের শিক্ষা কাঠামো। এখানে আবার যারা একটু বড় লোক হয় আর কি, সকল ধনী আছে, অনেকে আঙুল ফুলে কলা গাছ হয়, বাপ মা হচ্ছে লেখাপড়া জানে না, কিন্তু কয়টা টাকা হয়ে গেছে, এলিটের সাথে মিশতে হবে, এই জন্য ছেলে মেয়েরা আবার পড়া ইংলিশ মিডিয়ামে। এরকম দরিদ্র পলিটিশিয়ান পরবর্তীতে বড়লোক হয়েছে, এটা বাংলাদেশে খুবই নর্মাল একটা সিনারিও। আমি এখন হিসাব করে দেখলাম, এটা একটা রিসার্চ করার জন্য একজনকে বলছি যে বিএমপির মধ্যে আগে যারা খাইতে পারতো না, বনবাজারে ঘুমাইতো, তাদের মধ্যে থেকে কত শতাংশের ছেলে মেয়ে এখন ইংলিশ মিডিয়ামে পড়ে, এটা একটু খুঁজে বের করা যায় কি না? খুঁজে দেখা যাবে, অনেক পাওয়া যাবে, কারণ এটা একটা ক্লাস, এডুকেশনটাকে একটা ক্লাস সিস্টেমের মধ্যে নিয়ে গিয়েছে। এই ক্লাস সিস্টেমের মধ্যে গিয়ে একটা জাতিকে কিভাবে সেগ্রিগেট করা যায় সেই একটা আইটেম, এবং ওরা সুপিরিয়র কমপ্লেক্সে ভুগতে থাকে। ইউনিভার্সিটির এডুকেশন সিস্টেমকে সুপিরিয়র ইনফিরিয়র কমপ্লেক্সের মধ্যে একটা ক্লাসিফিকেশন নিয়ে চলে আসা হয়েছে, যার ফলে এই সোসাইটির মনস্তত্ত্ব তৈরি হয়েছে সার্ভেন্ট আর হচ্ছে প্রভুর একটা মনস্তত্ত্ব, যেই জায়গা থেকে একটা শিক্ষা কাঠামো বের হওয়ার কথা ছিল। মালয়েশিয়াতে আমরা দেখেছি একটা সার্টেন টাইম পিরিয়ড পর্যন্ত মালয়েশিয়াল কালচার, ইসলামিক নর্মস অ্যান্ড ভ্যালুস, অন্য অন্য আদার রিলিজিয়নের নর্মস অ্যান্ড ভ্যালুস একটা সার্টেন টাইম পিরিয়ড পর্যন্ত প্রত্যেকটা স্টুডেন্টের জন্য বাধ্যতামূলক, একই কাঠামো, একই ধরনের ফ্যাসিলিটিস। আমার রাষ্ট্রের সংবিধান এটা বলে, কিন্তু সংবিধানকে গ্রাজুয়ালি কন্টিনিউয়াসলি ভায়োলেট করছে এই দেশের পলিটিক্যাল পার্টি, যারা কনস্টিটিউশনের দোহাই দিয়ে তারা ক্ষমতায় আসে। তারা সবার জন্য সমান শিক্ষার অধিকার নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থ। আর এই জিনিসটাই হচ্ছে শিক্ষায় এই বাংলাদেশ ছাড়ার আগে, এই ভূখণ্ড ছাড়ার আগে ইংরেজদের পুশ করা একটা মেন্টালিটি তারা এটা তৈরি করে দিয়ে গেছে। এই অঞ্চলে আমরা যদি দেখি যে বিশেষ করে স্যার জন অ্যাডামের একটা রিপোর্ট থেকে জানা যায়, তিনি বলেছেন যে এই অঞ্চলে ব্রিটিশরা আসার আগ পর্যন্ত এভারেজে, স্যার জন অ্যাডামের রিপোর্ট অনুযায়ী সে বলছে শুধু বাংলা আর বিহারে 1 লক্ষ বিদ্যাপীঠ ছিল, বিদ্যালয় ছিল। এই 1 লক্ষ বিদ্যালয়ের মধ্যে এভারেজে স্টুডেন্টের পরিমাণ ছিল 400 প্লাস। আজকে দীর্ঘদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শহীদ আব্দুল মালেকের স্মৃতি বিজড়িত এই ক্যাম্পাসে শহীদ আব্দুল মালেককে নিয়ে, তার চিন্তা নিয়ে, তার দর্শন নিয়ে আলোচনা করার সুযোগ দিয়েছেন। যে ক্যাম্পাসে কথা বলতে গিয়ে বাতিলের আগ্রাসনের শিকার হয়েছিলেন, যারা এই জাতির জন্য বুক ফাটিয়ে, মুখ ফুটে, চিৎকার করে বারবার বলে আমরা মানুষের স্বাধীনতা চাই, কথা বলার স্বাধীনতা চাই, পোশাকের স্বাধীনতা চাই, কিন্তু এরা হচ্ছে মানসিকভাবে সবচেয়ে বর্বর এবং হিংস্র। তারা ভিন্ন মতের যখনই কথা শুনে তখন ইসলামোফোবিয়া তাদের মাথা চারা দিয়ে ওঠে। তারা বিকিনি পরে ঘুরে বেড়ানোর পক্ষে সাফাই গাইবে যে এইটা হচ্ছে মডার্নাইজেশন, এটা হচ্ছে পোশাকের স্বাধীনতা। কিন্তু যখন একজন বোরকা পরিহিত একজন নারী বলবে আমি বোরকা পরার কারণে ক্লাসে আমাকে হেনস্থার শিকার হয়েছে, তখন এই তথাকথিত মডার্ন নারীবাদীদের মুখে কুলুপ থাকে। জীবনে দেখলাম না মুসলিম অধ্যুষিত এই বাংলাদেশে, যেখানে নারীদের অধিকাংশই প্রায় বলা চলে 60% 70% বোরকা পরিধান করে, এটা তাদের পোশাকের স্বাধীনতা এবং মুসলিম সেন্টিমেন্টের জায়গা থেকে তারা এটা ধারণ করে। এই মানুষদের জন্য রাজপথে দাঁড়িয়ে কোনোদিন আন্দোলন করে তারা বলছে নারীদের জন্য প্রতিটা মসজিদে আলাদা নামাজের সুব্যবস্থা থাকতে হবে, তাদের ওয়াশরুমের সুব্যবস্থা থাকতে হবে,
এই কথাগুলো জীবনে বলবে না, এটা নারীদের কোনো অধিকারের মধ্যে পড়ে না তাদের জন্য। বরং ডাকসু বোরকা পরিহিত পর্দানশীল নারীদের জন্য টিএসসিতে ছোট করে একটু ব্যবস্থা করেছে। এইটা নিয়ে দেখছি বিভিন্ন জায়গায় অ্যালার্জি শুরু হয়ে গেছে তাদের। কেন চুলকায়? এটা তো তোমাদের জন্য করে নাই, যাদের জন্য করছে তারা তো কথা বলে না। এটা প্রবলেমটা হচ্ছে তারা স্বাধীনতার কথা বলে, মুক্ত চিন্তার কথা বলে, তাদের মূল কথাটাই হচ্ছে ইসলাম যেখানে আছে সেখানে অ্যাটাক করো। নামটা দিচ্ছি সেকুলারিজম, নামটা দিচ্ছি হচ্ছে নিউট্রালিজম, কিন্তু আলটিমেটলি ওই সেকুলারিজমও যে একটা পার্টি, একটা পথ, একটা মত, সেটাকেই তারা এই সোসাইটিতে এস্টাবলিশ করার জন্য তারা স্ট্রাগল করে যায়। এবং শহীদ আব্দুল মালেক যখন কথা বলেছিল, তাদের আয়োজনে সেখানে কথা বলতে বারবার বাধা সৃষ্টি করা হয়েছিল। এরপরেও যখন কথা বলেছিল, কথার মাঝখানে তীব্র ইন্টারাপশন তারা করেছিল। এরপরেও শহীদ আব্দুল মালেক তার বক্তব্য চালিয়ে গিয়েছিলেন এবং ক্ষুরধার যুক্তির কাছে পাল্টা যুক্তি দিতে না পেরে সেখান থেকে সে বের হওয়ার পরে সোহরাওয়ার্দী উদ্যানে তাকে একা পেয়ে নির্মমভাবে আঘাত করে। আঘাতে আহত হয়ে 3 দিন পরে তিনি শাহাদাতের অমীয় সুধা পান করেন। এই বিপ্লবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, শহীদ আব্দুল মালেকের রক্তের বিনিময়ে এই ক্যাম্পাসে হাজার হাজার মালেকের জন্ম হয়েছে, হাজার হাজার চিন্তা চেতনার জন্ম হয়েছে, যেই মানুষগুলো ইসলামের পক্ষে জাতির উৎকর্ষতা সাধনের জন্য তাদের জীবন দিতেও কুণ্ঠাবোধ করবে না ইনশাআল্লাহ। আজকে যে সেমিনারের প্রবন্ধটা উপস্থাপন করা হলো, আমি এটা কয়েক দফা পড়লাম। একটা পার্সপেক্টিভ থেকে প্রবন্ধটা লেখা হয়েছে। বিশেষ করে শহীদ আব্দুল মালেকের শিক্ষা প্রস্তাবনাটা কেমন ছিল সেটা খুব অল্প সময়ের একটা বক্তব্য ছিল, কিন্তু বক্তব্যের প্রগাঢ়তা এবং গভীরতা ছিল অনেক তাত্ত্বিক, অনেক বিশ্লেষণধর্মী। যে তাত্ত্বিক আলোচনাগুলো এখানে করা হয়েছে শুরুতেই। এরপরে বলা হয়েছে সমকালীন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বাস্তবতা আসলে কোথায় নিয়ে যাচ্ছে। এই বাস্তবতার জায়গা থেকে আমাদের পয়েন্ট অফ ক্লাস যেটা নিয়ে ইসলামী ছাত্র শিবির কাজ করছে, এবং স্বাধীনতার পরে ছাত্র শিবিরের প্রতিষ্ঠার পর থেকে ইসলামী শিক্ষা ব্যবস্থার ব্যাপারে এবং ইথিক্যাল একটা এডুকেশন সিস্টেম রান করার জন্য ইসলামী ছাত্র শিবির সেমিনার করেছে, সভা করেছে, মিছিল মিটিং করেছে। ইন্টারিমের সময় স্পেসিফিক শিক্ষা প্রস্তাবনা 30 দফা ইসলামী ছাত্র শিবির দিয়েছে। এর পূর্বেও শিক্ষা সেমিনার করা, প্রবন্ধ উপস্থাপন করা এবং রাষ্ট্রের কর্তা ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করা, কুদরতি ক্ষুদা শিক্ষা কমিশনের এগেইনস্টে ইসলামী ছাত্র শিবির রাজপথে আন্দোলন করা, এবং সর্বশেষ আওয়ামী পিরিয়ডে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য শিক্ষা কমিশন যেটা গঠন করা হয়েছিল তার এগেইনস্টে ইসলামী ছাত্র শিবির সক্রিয় এবং বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। লক্ষ লক্ষ কপি শিক্ষার অব্যবস্থাপনা নিয়ে লক্ষ লক্ষ কপি প্রিন্টিং বুকলেট ছাপিয়ে আমরা ছাত্রদের কাছে, শিক্ষকদের কাছে, অভিভাবকদের কাছে আমরা পৌঁছানোর জন্য চেষ্টা করেছি, কনসাস করার জন্য চেষ্টা করেছি, জাতিকে সচেতন করার চেষ্টা করেছি। শুধু এটা করেই আমরা বসে থাকি নাই, আমরা একটা বিকল্প শিক্ষা কেমন হবে এই বিষয়টাও জাতির সামনে উপস্থাপন করেছি। আমাদের প্রকাশনা আছে, নিজস্ব সিস্টেমে আমরা স্টুডেন্টদেরকে মোরাল ভ্যালুসগুলো শিক্ষা দিই। ক্লাস ভিত্তিক এই ভ্যালুসগুলো শিক্ষা দেওয়ার জন্য আমাদের প্রকাশনা, আমাদের সেমিনার, আমাদের সাধারণ সভা, আলোচনা সভা, পাঠচক্র লক্ষ লক্ষ স্টুডেন্টদেরকে নিয়ে প্রতিনিয়ত ইসলামী ছাত্র শিবির সেটা করছে, যতদিন না পর্যন্ত এই ম্যাটেরিয়ালিস্টিক সোসাইটি থেকে একটা ইথিক্যাল মানবিক একটা সোসাইটিতে কনভার্ট হয়, ততক্ষণ পর্যন্ত ইসলামী ছাত্র শিবির তাদের এই কাজগুলো করবে ইনশাআল্লাহ। এই পেপারের মধ্যে যে কথাগুলো বলা হয়েছে, ভালো হয়তো পেপারে যদি আরও কিছু বিষয়ে একটু সংক্ষেপে এবং কম্পিটিটিভ কিছু অ্যানালাইসিস আসতো। বিশেষ করে সেকুলার এডুকেশন সিস্টেম যে সোসাইটির মধ্যে আছে, সে সোসাইটির স্ট্রাকচারটা আসলে কেমন, এবং সেখানে যে মোরাল এডুকেশন সিস্টেমের অ্যাবসেন্সগুলো কী ধরনের সোসাইটিকে ডিপ্রাইভ করছে, ডিমোলিশ করে দিচ্ছে, গ্র্যাজুয়ালি ডিক্লাইন করে দিচ্ছে, এই জায়গার একটা তাত্ত্বিক বিশ্লেষণ, স্ট্যাটিস্টিক্যাল কিছু ডাটা আনলে মানুষের কাছে বোধগম্য হওয়া সহজ ছিল। আপনারা জানেন পৃথিবীর এডুকেশন সিস্টেমগুলোর র্যাঙ্কিং যদি করা হয়, তাহলে সবচেয়ে যাদের এডুকেশন সিস্টেম ভালো তাদের কথা যদি আমরা বলি, রাশিয়ায় শতভাগ মানুষ এডুকেটেড, সিস্টেম ভালো। লিথুনিয়ার কথা বলা যায়, সাউথ কোরিয়ার কথা বলা যায়, সুইডেনের কথা বলা যায়, আমেরিকার কথা বলা যায়, ডেনমার্কের কথা বলা যায়, স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর কথা বলা যায়। তারা হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক জায়গা থেকে এডুকেশন সিস্টেমে দে আর সো গুড, কিন্তু সেই রাষ্ট্রের এডুকেশন সিস্টেম ভালো হওয়ার পরেও রাশিয়াতে শতভাগ মানুষ, প্রায় 99.5% মানুষ হচ্ছে এডুকেটেড। এখানে এত বেশি শিক্ষার কাঠামো উন্নত হওয়ার পরেও
সুইসাইডাল রেট হিসাব করলে যে কয়টা দেশের তালিকা করা হয় তার টপ 10-এর মধ্যে রাশিয়া কেন থাকে? লিথুনিয়াতে মানুষ কেন বাঁচতে চায় না? কেন সেখানে সুইসাইডাল রেট বেশি? এডুকেশন সিস্টেমের সাথে তো এটা কমার কথা ছিল। এডুকেশন সিস্টেম বাড়ার সাথে সাথে এটা তো ইনভার্স একটা রিলেশনশিপ হওয়ার কথা ছিল। এডুকেশন সিস্টেম আপওয়ার্ড হবে, করাপশন ডাউনওয়ার্ড স্লোপিং হবে। দ্যাট মিনস দেয়ার ইজ ইনভার্স রিলেশনশিপ বিটুইন করাপশন, সুইসাইডাল রেট অ্যান্ড এডুকেশন সিস্টেম। কিন্তু সেটা দিতে পারে নাই। উত্তর কোরিয়ায় আপনি যান, করাপশন রেট হাই, এডুকেশন রেটও হাই। আপনি ভিয়েতনামে যান, সেখানে করাপশন রেট হাই, এডুকেশন সিস্টেমের এডুকেটেড পার্সনদের রেটও হাই। তাহলে এটা কেন প্যারালালি চলে? এডুকেশনের উদ্দেশ্যটা কি? ভোগবাদী কিছু মানুষ তৈরি করা? সেটা তো হওয়ার কথা ছিল না। এডুকেশনের মূল জায়গাটা হচ্ছে, এটাকে বলা হয় দিস ইজ আ ব্যাকবোন অফ আ নেশন। একটা জাতির মেরুদণ্ড যদি সোজা না হয়, সে জাতি কখনো উৎকর্ষতা সাধন করতে পারে না। এ কারণে পৃথিবীতে শিক্ষিত মানুষের সংখ্যা বেড়েছে, উন্নত রাষ্ট্রের পরিমাণ বেড়েছে, এন্টি ব্যালাস্টিক মিসাইল তৈরি করার রাষ্ট্রের পরিমাণ বেড়েছে, সাবমেরিন কেবল তৈরি করেছে, MQ-9 রিপার তৈরি করছে, MiG-52 তৈরি করছে, ড্রোন তৈরি করছে। কিন্তু এই মানুষগুলো আবার এই ড্রোন তৈরি করে মানুষকে হত্যা করার ওয়েপন্স তৈরি করে রেখেছে। মনুষ্যবিহীন বিমান পাঠিয়ে দিয়ে গাজার স্তেপে হাজার হাজার মানুষকে, নিরস্ত্র মানুষগুলোকে, দুর্বল শিশু এবং নারীদেরকে হত্যা করে ফেলছে। চেচনিয়া, বসনিয়ায় জাতিগত নির্ধারণ চালানো হয়েছে, রুয়ান্ডায় পলপটের নেতৃত্বে গণহত্যা চালানো হয়েছে, কম্বোডিয়ায় গণহত্যা চালানো হয়েছে, চায়নায় গণহত্যা চালানো হয়েছে। পৃথিবীর এই জায়গাগুলো আরও অনেক অনেক ইতিহাসগুলো আছে। আলবেনিয়ার কথা আমরা জানি। এই জায়গাগুলোতে সেকুলাররা যখনই একটা রিভলিউশন করেছে, তখন তারা গণহত্যা চালিয়েছে। এবং পৃথিবীর ইতিহাসে তাদের এই গণহত্যার সিস্টেম হচ্ছে, তাদের সিস্টেমের সাথে, থিঙ্কিংয়ের সাথে যেই যাবে না তাদেরকেই তারা হত্যা করবে। শহীদ আব্দুল মালেককে হত্যা করেছে কমিউনিস্টরা, কমরেডরা। এরা বলেছে যে আমরা নিউট্রাল একটা বিষয় চাই, লিবারেল একটা বিষয় চাই, ধর্মের কোনো জায়গা নাই। তো যে ধর্মের জায়গা নাই তার উপরে তুমি কেন তোমার মতটা চাপাই দিচ্ছ? তুমি যখন নিউট্রাল একটা কথা বলছো যে আমি মুক্ত চিন্তার স্বাধীনতা চাই, যখন কেউ ভিন্ন চিন্তা করে তাকে কেন তুমি দোষারোপ করছো? তাকে কেন কনজাস্টেড করার চেষ্টা করছো? সোসাইটিতে এইটা তাদের মধ্যে একটা বড় ধরনের প্রবলেম। তারা সবচেয়ে বড় গুপ্ত রাজনৈতিক চর্চাটা এখানে করে। আদর্শিক জায়গা থেকে ইসলামকে হিট করার জন্য সব ওয়েপন্স তারা ব্যবহার করে। হিন্দুদের ব্যাপারে কোনো কথা তারা বলবে না, খ্রিস্টিয়ানদের ব্যাপারে কোনো কথা বলবে না, জায়নিজমদের ব্যাপারে তাদের কোনো কথা নাই। ঘুরে ফিরে আমরা সেকুলার মানে হচ্ছে অ্যান্টি ইসলাম, এটাই হচ্ছে তাদের দর্শন। তো সেই জায়গায় ওয়ার্ল্ডের এই ক্লাসিফিকেশনটাগুলো এই পেপারের মধ্যে কিছুটা দেখালে হয়তো আমাদের জাজমেন্ট করা সুবিধা হতো। আর একটা বিষয় আমার কাছে এই পেপারে অ্যাবসেন্ট মনে হয়েছে, একটা হচ্ছে পাকিস্তান পিরিয়ডে এবং তার পূর্ববর্তী এডুকেশনের কাঠামোটা। পাকিস্তান পিরিয়ডে যে 8টা শিক্ষা কমিশন গঠন করা হলো, পাকিস্তান স্বাধীন হয়েছে 1947 সালে। এই রাষ্ট্রের মূল কথা ছিল এই রাষ্ট্রটা হবে একটি ইসলামিক ভাবধারার চিন্তার আলোকে গঠিত একটা রাষ্ট্র কাঠামো, কোরআন এবং সুন্নাহের আলোকে তার নীতি নিয়মগুলো পরিচালিত হবে। এবং মানুষদেরকে সেই দ্বিজাতি তত্ত্বের ধারণা দিয়েই কিন্তু এমন একটা সেন্টিমেন্টে এই উপমহাদেশ 1947 সালে বিভক্ত হয়েছিল। কিন্তু 23 বছরের পাকিস্তান পিরিয়ডে যার অধিকাংশ সময় সেনা শাসন ছিল, এই সময়টাতে শিক্ষা কাঠামো কেমন হবে এজন্য অনেক কমিশন, 23 বছরে 8টা কমিশন গঠন হলেও এই শিক্ষা কাঠামোর কাঙ্ক্ষিত কোনো পরিবর্তন হয়নি। সর্বশেষ শিক্ষা কাঠামোর কমিশন নিয়ে যখন কমিশন প্রস্তাবনা দিয়েছে, তার প্রস্তাবনার আলোকে নূর খান শিক্ষা কমিশনের উপরে ভিত্তি করে যে ইথিক্যাল এডুকেশন সিস্টেমের কথা তারা বলেছে, সেই জায়গায় যখন আলোচনা করতে গিয়েই মূলত এই মেসাকারগুলো হয়েছে। এবং বিভিন্ন জায়গায় এই সেকুলার যারা ছিল তারা নানা ধরনের মব ক্রিয়েট করেছে, মব সৃষ্টি করার জন্য চেষ্টা করেছে। তো সেই পাকিস্তান পিরিয়ডের শিক্ষা কাঠামোর ভিতরে কোন বিষয়গুলো ইনকর্পোরেট করা হয়েছিল এবং কেন এই অঞ্চলে উপনিবেশবাদী এই শিক্ষা কাঠামোই থেকে গেল, 47-এ স্বাধীনতার পরেও পাকিস্তান কেন একটা শিক্ষা কাঠামো তৈরি করতে পারলো না, কি কারণে পাকিস্তানের কনস্টিটিউশনটা তৈরি করতেও 9টা বছর সময় লেগে গেল।